ওয়েলকাম টু আরএম বায়োলজি। আমি যেমনটি তোমাদের সাথে ওয়ান শট সিরিজ চালু করেছি, এর আগে আমরা প্রথম চ্যাপ্টারে ওয়ান শট করেছি, অর্থাৎ আজকে দ্বিতীয় চ্যাপ্টার। এখনো যারা ফার্স্ট চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও দেখোনি, এই ভিডিওর পিন কমেন্ট এবং আই বাটন থেকে অবশ্যই কিন্তু দেখে নিও। তো চলো আজকে আমরা কি করব, জীবনের প্রবাহমানতা আমাদের সেকেন্ড চ্যাপ্টারের কিন্তু করে নেব ওয়ান শট, অর্থাৎ যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের প্রবাহমানতা থেকে আমরা আজকে কিছু সময়ের মধ্যে সেটা দেখে নিতে পারবো, এবং যেগুলো পরীক্ষায় আসবে অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো। অলরেডি সাজেশন আমি দিয়ে দিয়েছি, সেটাও তোমরা অবশ্যই করে একবার চেক করে নিও। তোমাদের অ্যাডমিট কার্ডের ডেট প্রকাশিত হয়ে গেছে, কবে তোমরা হাতে পাবে সেই ভিডিও যারা এখনো দেখোনি, এই ভিডিওর থেকে সেই ভিডিওর আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারবো। চলো শুরু করি। সব থেকে প্রথমে আমাদের এই চ্যাপ্টারে যে পার্টটা প্রথমেই থাকে এবং এবছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ, যে ক্রোমোজোম, ডিএনএ, জিন, ক্রোমাটিন জালিকা, এই যে তিনটের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের যে সমান্তরাল একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ক্রোমোজোম কি? ক্রোমোজোম হলো নিউক্লিয়াসে থাকা একটি কুণ্ডলীকৃত গঠন, যা ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। এটি জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক বলতে পারে। ডিএনএ কি? এটি একটি দ্বিস্তরীয় বা দ্বিতন্ত্রী বলতে পারো, দ্বিস্তরীয় বলতে পারি বা দ্বিতন্ত্রী বলতে পারি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হেলিকাল অণু, যা বংশগত উপাদানের সংকেত বহন করে। জিন কি? ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, যেটা প্রোটিন সংশ্লেষণের সময় নির্দেশ দেয়। আর ক্রোমাটিন জালিকা কি? কুণ্ডলীকৃত অবস্থায় থাকা ডিএনএ কে আমরা কি বলতে পারি? ক্রোমাটিন জালিকা বলতে পারি। তো এই আমাদের সম্পর্ক হয়ে গেল। এরপরে ক্রোমোজোমের যদি প্রকারভেদ আমরা দেখি, ক্রোমোজোম বেসিক্যালি দু রকমের হয়। একটা হচ্ছে অটোজোম, যেটা শারীরিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোম, যার সংখ্যা 22 জোড়া মানুষের দেহকোষে। অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে এক্স ওয়াই হয়, যেটা পুরুষ, এবং এক্স এক্স হলে কি বলা হয়? নারী। তাই এখানে আমরা কি বলতে পারি? মহিলাদের আমরা কি বলি? হোমোগ্যামেটিক। মহিলাদের আমরা কি বলে থাকি? হোমোগ্যামেটিক এবং হোমোগ্যামেটিক বলি। এবং এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে আমরা কি বলি? হেটারোগ্যামেটিক বলি। হেটারোগ্যামেটিক বলি। এরপর যদি আমরা দেখি ক্রোমোজোমের গঠন, তো ক্রোমোজোমের গঠন সব থেকে ভালো আমরা দেখতে পাবো কোন দশায়? মেটাফেজ দশা। এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে, এটা কিন্তু আমরা এমসিকিউ প্রশ্ন পেতেই পারো। তারপর হচ্ছে ক্রোমাটিড, যদি আমরা গঠন দেখে নিই, ক্রোমাটিডের কাজ ইম্পর্টেন্ট। প্রাথমিক খাঁজ বা সেন্টোমিয়ার, তার কাজ। তারপরে গৌণ খাঁজের কাজ। স্যাটেলাইটের কাজ। টেলোমিয়ারের কাজ করতে হবে। এগুলো কিন্তু যে তোমাদের ম্যাচ কলাম থাকে, ম্যাচিং এর জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এই পার্টটা। ম্যাচিং যে প্রশ্নটা হয় বেশ গুরুত্বপূর্ণ। এই যে ছবিটা, এই ছবিটা দেখে নাও, এই ছবিটা একবার চোখ বুলিয়ে যেতে পারো। তারপর কোষ বিভাজনের প্রকারভেদ কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস সরল বিভাজন, উদাহরণ কি হয়? ব্যাকটেরিয়া। মাইটোসিস দেহকোষের সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত নতুন কোষ তৈরি হয়, ঠিক আছে, এটা দেহকোষ, গুরুত্ব কি? বৃদ্ধি, ক্ষয়পূরণ, পূর্ণ উৎপাদন, এইসবগুলো হয়। গ্যামেট কোষে, মিওসিসটা গ্যামেট কোষে হচ্ছে, গুরুত্ব দেয়া আছে, বেশ গুরুত্বপূর্ণ। এই পার্থক্যটা এবছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরপরে আমরা ইন্টারফেজ যদি দেখি, কাকে বলবো? পরপর সংগঠিত দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে ইন্টারফেজ বলে। এই দশায় কোনো কোষ বিভাজন হয় না, কোষটি পরবর্তী বিভাজনের জন্য উপযোগী হয়ে ওঠে। এটাকে আমরা বিশ্রাম দশা বলতেই পারি, ঠিক আছে। মানে কোষ বিভাজন যেহেতু বিরতি থাকে, তাই বলতেই পারি। তাহলে এখানে কয়েকটা দশা আমরা দেখতে পাবো। কি দশা? G1 দশা, এস দশা এবং G2 দশা। তাহলে G1 দশায় কি হচ্ছে? কোষের প্রাথমিক বৃদ্ধি ঘটে, বিভিন্ন কোষাঙ্গাণু গঠিত হয়, ডিএনএ সংশ্লেষের জন্য উপাদান এবং প্রোটিন এবং উৎসেচক উৎপন্ন হয়। আর এস দশায় কি হয়? ডিএনএ আর হিস্টোন প্রোটিনের সংশ্লেষ ঘটে। গ্রোথ 2 দশায় কি হচ্ছে বা G2 দশায় কি হচ্ছে? ডিএনএ এর সঙ্গে হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে ক্রোমোজোম গঠনের সূচনা হয় এবং বিভিন্ন দরকারি প্রোটিন সংশ্লেষিত হয়। এরপর যদি আমরা চলে যাই যে মাইটোটিক ফেজ, মানে ইন্টারফেজের যে দশাতে বিভাজনটা কমপ্লিট হয়, সেই ইন্টারফেজের পর মাইটোটিক ফেজের দুটো অবস্থা, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। এটা কিন্তু ফার্স্ট হয়, এটা সেকেন্ড হয়, ঠিক আছে। এবার কোষচক্রের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ, এবং G0 দশা। এবছর কিন্তু G0 দশা কোষচক্রের গুরুত্বের থেকেও 2025-এ G0 দশাটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে এই দুটো চিত্র এবছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ,
ঠিক আছে। উদ্ভিদ ও প্রাণী কোষের মেটাফেজ দশা এবং উদ্ভিদ ও প্রাণী কোষের অ্যানাফেজ দশা, এই পার্টিকুলার জায়গাগুলো কিন্তু চিহ্নিত করতে হবে তোমাদেরকে। এরপরে যদি আমরা মাইটোসিসের গুরুত্ব দেখে নিই, বহুকোষী জীবের বৃদ্ধি, কোষের প্রতিস্থাপন, ক্ষয়পূরণ, পুনরুৎপাদন, এককোষী জীব থেকে অজনন জনন ও উদ্ভিদের অঙ্গজনন মাইটোসিস পদ্ধতিতে ঘটে। এরপর যদি আমরা চলে যাই যে শাখা কলম কি, জোড় কলম কি, অনুবিস্তরণ কি, এই তিনটে জিনিস কিন্তু এবছর তোমরা পেতেই পারো, মার্কস 1 এর কোশ্চেনে তোমরা পেতেই পারো। মার্কস 1 দিয়ে তাহলে এটা 3 নম্বরের মতো হয়ে গেল, 1 + 1 + 1 এরকম ভাবে তোমরা পেতেই পারো। এরপরে নিষেক পদ্ধতি 2025-এর জন্য আরো একটা ইম্পর্টেন্ট পার্ট এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে, যে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি। দেখো এই যে 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট তোমাকে কিন্তু লিখতে হবে। তুমি চিত্র যদি আঁকতে পারো তাহলে খুব ভালো হয়, যদি চিত্রটা প্র্যাকটিস করে নেবে। এরপরে অযৌন জনন, যৌন জননের পার্থক্য, অযৌন জনন যৌন জননের দুটো পার্থক্য এখানে দেয়া আছে। তারপরে দেখো বিভাজন, খণ্ডীভবন, রেণু উৎপাদন, পুনরুৎপাদন, এগুলোর যে উদাহরণগুলো আছে, এগুলোর যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো অবশ্যই করে রাখতে হবে। কিসের জন্য? ম্যাচ কলাম যে তোমাদের থাকে, অর্থাৎ স্তম্ভ মেলানো, ম্যাচ কলামের যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর পার্টিকুলার এই পার্টটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এই পার্টিকুলার জায়গাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো এই জায়গাটা, এই পাতা, পাথরকুচি, তারপরে মিষ্টি আলু, কাণ্ড, কচুরিপানা, এগুলো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। এই পার্টটা কি বললাম, এক্সাম্পল যে পার্টটা আছে এটা কিন্তু ম্যাচ কলামের জন্য গুরুত্বপূর্ণ, ম্যাচ কলাম এর জন্য গুরুত্বপূর্ণ, এবং এই পার্টটা তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে পরাগযোগ, পরাগ রেণুর পুংকেশর থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরণকে পরাগযোগ বলে। স্বপরাগযোগ হয়, ইতর পরাগযোগ হয়। স্বপরাগযোগ একই ফুলের মধ্যে বা একই গাছের ফুলের মধ্যে ঘটে। যদি একই ফুলের মধ্যে ঘটে এটাকে আমরা কি বলবো? অটোগ্যামি। এটাকে আমরা কি বলবো? অটোগ্যামি। আর একই গাছের ফুলের মধ্যে, যদি একই গাছের দুটো আলাদা আলাদা ফুলে ঘটে এটাকে আমরা কি বলবো? গেইটেনোগ্যামি। কি বলবো? গেইটেনোগ্যামি। ঠিক আছে, এবার এটার সুবিধা কি? খুব দ্রুত ঘটে, বাহকের প্রয়োজন পড়ে না, বাহকের প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে না। অসুবিধা, বৈচিত্র্য তৈরি হয় না, তার কারণ নতুন কোনো বৈশিষ্ট্য আসে না। ইতর পরাগযোগ, এক গাছের ফুল থেকে অন্য গাছের ফুলে পরাগরেণু স্থানান্তরিত হয়। সুবিধা কি? বৈচিত্র্য আসে। অসুবিধা, বাহকের প্রয়োজন হয়, পরাগরেণু প্রচুর নষ্ট হয়। উদাহরণ কি? আম। এই পার্টিকুলার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। বায়ু পরাগী ধান, জল পরাগী পাতাঝাঁঝি, পতঙ্গ পরাগী আম, এবং পাখি পরাগী বা পক্ষী পরাগী হচ্ছে শিমুল। খুব গুরুত্বপূর্ণ। তো এই পার্টিকুলার জায়গাটা তোমাদের জন্য বেশ বেশ গুরুত্বপূর্ণ। তাহলে আমরা শেষ করলাম কি? সেকেন্ড চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে নিলাম। এর পরবর্তী আমরা কি পাবো? থার্ড চ্যাপ্টার। আজকে সেকেন্ড চ্যাপ্টার হয়ে গেল। থার্ড চ্যাপ্টার তোমরা পাবে কিন্তু ফ্রাইডে। থার্ড চ্যাপ্টার তোমরা পাবে ফ্রাইডে। তার জন্য অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটনটা বাজিয়ে দিতে হবে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই।